মাদ্রাসার সনদের স্বীকৃতি, এটা আমরা অনেক আগের থেকে এই বিষয়টি বাংলাদেশে আলোচিত। এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন এটা আলোচনায় এসেছিল খুব জোরালোভাবে। আসলে আমি মোহতারামের কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে কওমি মাদ্রাসার যে জনগোষ্ঠী, কওমি ছাত্র শিক্ষক, তাদের কাছ থেকে কি আসলে সনদের স্বীকৃতি দিয়ে চাকুরি করা এটাই কি মূল দাবি বা মৌলিক উদ্দেশ্য, না সনদের স্বীকৃতিটা আসলে উচ্চশিক্ষার পথে যেন বাধা না হয়ে দাঁড়ায় এটা মূল উদ্দেশ্য? আসলে বিষয়টা কোনটা বেশি গুরুত্ব পাচ্ছে কওমি ছাত্র শিক্ষকদের কাছে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন, একদম প্রয়োজনীয় প্রশ্ন। এবং আমার মনে হয় যে এই সময় এই আলোচনাটা খুব জরুরি আমাদের তরুণদের জন্য, বিশেষ করে যারা তরুণ আলেম হচ্ছেন তাদের জন্য খুব বেশি জরুরি। প্রথম কথা হলো যে এই যে দাবি, অর্থাৎ স্বীকৃতির যেটা দাবি, এটা যখন প্রথম উত্থাপিত হয় তখন কিন্তু চাকরির কথা কেউ চিন্তাও করেন। ওই সময় চাকরির কোনো চিন্তা ভাবনাও ছিল। এবং আমি যদি ইতিহাস বলি, সর্বপ্রথম 1992 সালে, এখানে মোহতারাম এখানে একটা কথা থেকে যায়, মানে একজন ছেলে যদি উচ্চশিক্ষা মানে অর্জন করতে পারে। আমি বলবো ইতিহাসটা বলে আমি কথাটা বলবো, ইতিহাসটা না জানা থাকলে বিষয়টা পরিষ্কার হয় না। জি জি, 1992 সালের 29শে মার্চ সর্বপ্রথম এই বিষয়ে, এবং ওই সময়ের বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন, ওনার নাম হলো আব্দুল কাদের সালেহ, তিনি সর্বপ্রথম, এটা 1992 সালের কথা বলছি আমি, 1992 সালের 29শে মার্চ সর্বপ্রথম তিনি এই বিষয়টাকে সামনে আনেন। এবং তখন যে সমাবেশ হয়েছিল 13 দফা, 13 দফা তখনও দেওয়া হয়েছিল 13 দফা, এবং সেই 13 দফার মধ্যে একটা দফা এটা ছিল যে কওমি মাদ্রাসার যে শিক্ষা পদ্ধতি রয়েছে এবং শিক্ষা সিলেবাস রয়েছে এটাকে স্বীকৃতি দিতে হবে। এখন সেটা দাবিটা কেন করা হয়েছিল, এটা হলো মূল বিষয়টা। যখন আমরা প্রথম দাবি শুরু করি, কেন করেছিলাম, দেখেন এখানে একটা মূল, আমি একটা রাষ্ট্রে বসবাস করি, আমি লেখাপড়া করেছি 12 বছর, 14 বছর, 15 বছর আমি লেখাপড়া করেছি। এই 15 বছর লেখাপড়া করার পরে আমি যখন রাষ্ট্রীয়ভাবে আমার কোনো আইডেন্টিটি তৈরি করতে যাই, তখন আমাকে বলা হয় যে আপনি যে লেখাপড়া করেছেন এটার দেশে কোনো গুরুত্ব নাই, একজন সাধারণ কৃষকের যেই মর্যাদা আপনারও সেই মর্যাদা, আপনি আপনার শিক্ষাগত জায়গাতে অশিক্ষিত অথবা কৃষক লেখেন। একজন শিক্ষিত মানুষের জন্য এটা নিঃসন্দেহে অপমানকর, যে লেখাপড়া করেছে, যে নিরক্ষর নয়, যে একটা লম্বা সময় পড়া শেখা পড়ানো এগুলোর সাথে জুড়ে আছে, তাকে যদি আপনি বলেন যে তুমি অশিক্ষিত হিসেবে নিজের পরিচয় লেখো, এটা তার জন্য নিঃসন্দেহে অপমানকর। এবং এই যে অপমানের অনুভূতি, এই অনুভূতি থেকেই মূলত এই প্রথম দাবিটা তোলা হয়েছিল যে আমাদেরকে সরকারিভাবে, আমরা যে শিক্ষিত জনগোষ্ঠী, আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে। এবং দেখেন এটা কোনো অযৌক্তিক দাবিও ছিল না, আর এটা এমন কোনো দাবিও না যেটা আসলে চেয়ে নেওয়া দরকার ছিল। একটা রাষ্ট্র যদি সে নিজে বুদ্ধিমান হয়ে থাকে, নিজে যদি অনুভূতি প্রবণ হয়ে থাকে, এবং ওই রাষ্ট্রের যদি বিবেচনাবোধ থেকে থাকে, সে তো নিজে গিয়ে এই এত বৃহৎ একটা জনগোষ্ঠী যারা নিয়মিত লেখাপড়া করছে, দেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে, বিভিন্ন দেশের জন্য ভূমিকা রাখছে, তাদেরকে নিজেরা ডেকে নিয়ে তাদের স্বীকৃতি দিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশে আসলে কোনো কিছুই ঠিকভাবে হয় না। তো ফলে যে জিনিসটা সরকার নিজে দেওয়া দরকার ছিল সেটার দাবি তুলতে হয়েছে, এবং এটা একটা যৌক্তিক দাবি ছিল, এবং শুধু এতটুকুই ছিল যে আমাদেরকে, আমরা যে শিক্ষিত জনগোষ্ঠী, এটা স্বীকৃতি দেওয়া। আচ্ছা, এরপরে 2017 সালের 13 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রথম প্রজ্ঞাপন জারি হয় যে দাওরায়ে হাদিসের যেটা সার্টিফিকেট আছে এটাকে আরবি এবং ইসলামিয়াত, যেটাকে ইসলামিক স্টাডিজ বলে, ইসলামিক স্টাডিজ এর সমমান, মাস্টার্স এর সমমান দেওয়া হবে। এরপরে 13 আগস্ট 2018 সালে মন্ত্রিসভা থেকে অনুমোদন পায়, এবং 19শে সেপ্টেম্বর 2018 জাতীয় সংসদে 22তম অধিবেশনে এটার বিল পাস হয়ে যায়। বিল পাস হয়ে গেছে 2018-তে, আজকে 2026, 8 বছর হয়ে গেছে এর মাঝখানে। এখনো পর্যন্ত এই দেশ এবং এই রাষ্ট্র এই এতটুকু করে দেখাতে পারে নাই যে এত বিশাল একটা জনগোষ্ঠীকে নিজেরা আগ্রহী হয়ে সামনে গিয়ে বিবেচনাবোধ থেকে তাদেরকে শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিবে। এটা দেখেন অনেক বড় আফসোসের বিষয়। এটা আমাদের দেশের শিক্ষিত জনগোষ্ঠী যারা দেশ পরিচালনা করেন, তারা আসলে কোন ধরনের শিক্ষিত, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আমাদের কাছে। আমি প্রথম কথা বললাম যে আমাদের স্বীকৃতির দাবিটা
শুরুতে এটা ছিল না যে আমরা চাকরির জন্য করবো। এবং আমি যতটুকু আমার ছাত্রদের কাছ থেকে, আমার 10 বছরের পড়ানো অভিজ্ঞতা এবং এর আগে নিজের একটা 22 বছরের ক্যারিয়ার, এই যে দীর্ঘ সময় মাদ্রাসার সাথে আমি আছি, এত দীর্ঘ সময় থেকে আমার এতটুকু অনুভূতি হয়েছে যে এখনো চাকরির জন্য মাদ্রাসার কেউ এখনো চাকরির জন্য এই স্বীকৃতি বিলকুল চায় না। কেন চাবে বলেন? আমি আপনাকে শোনাই, একটা পরিসংখ্যান শোনাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যাদের সংক্ষেপে বিবিএস বলা হয়, তাদের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমান শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে 27 লক্ষ বেকার। 27 লক্ষ বেকার। এবং আমি আপনাদের বলি, বর্তমান অনুযায়ী তারা ধারণা করে বলেছেন 2026 সালে এর পরিমাণ হতে পারে 35 লাখ। 35 লাখ। বাংলাদেশের যে সাধারণ শিক্ষার সিস্টেম আছে, যেটার সনদ স্বীকৃতি প্রাপ্ত এবং যেটা দিয়ে যে কোনো জায়গাতে চাকরি করা যায়, সেই সনদধারীদের মধ্যেই যদি 35 লাখ বেকার থাকে, তাদের কাছে আমাদের চাকরি চাওয়ার কি আছে আপনি বলেন? আমি আর একটা আপনাকে শোনাই, উচ্চশিক্ষিতের মধ্যে বেকারত্বের হার কত জানেন? 19.2%। অর্থাৎ 100% যদি শিক্ষিত হয়, তার মধ্যে প্রায় 20% মানুষ, 100-র মধ্যে 20 জন মানুষের চাকরি নাই বাংলাদেশে। তো এখান থেকে আমি চাকরির আশা থেকে আমি সার্টিফিকেট চাবো, এটা একটা আসলে ভুল চিন্তা। চাকরির জন্য আমাদের আলহামদুলিল্লাহ এখনো কর্মসংস্থানের অভাব নাই, আমরা কোনো সময় কর্মসংস্থানের অভাবে ভুগি নাই। এখন আমাদের শিক্ষক সংকট, আমাদের ইমাম সংকট, সব সংকট। বাকি আমি যেটা বুঝি, আপনি দুইটা কথা বলেছেন, এখানে দুইটা জিনিস রয়েছে। একটা হলো মৌলিক দাবি আমাদের, এটা সবার দাবি, প্রাণের দাবি। সেটা হলো রাষ্ট্রীয়ভাবে আমরা যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের এই শিক্ষিত হওয়াটাকে স্বীকার করা হোক যে এরা শিক্ষিত, এরা কৃষকের পর্যায়ের লোক নয়, এরা নিরক্ষর ব্যক্তিদের মতো নয়, এরা স্বাক্ষর, এরা বাংলা জানে, ইংরেজি জানে, উর্দু জানে, ফার্সি জানে এবং আরবিটা খুব ভালো করে জানে, এবং এদের দ্বারা দেশে বিদেশে প্রচুর কাজ হওয়া সম্ভব। এই স্বীকৃতিটা রাষ্ট্রের দিতে হবে এবং এই রাষ্ট্রের জন্য এটা দেওয়া, এটা তার নৈতিকতার অন্তর্ভুক্ত। সে না দিয়ে নিজের নৈতিকতা বিরোধী কাজ করে যাচ্ছে বিগত 50-60 বছর যাবত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা বলেছেন উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া, দেখেন আমাদের মাদ্রাসা যারা পড়ে, উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাওয়ার আগ্রহী, তার প্রথম কথা হলো আগ্রহীর সংখ্যা কত? খুব কম। একটা শ্রেণীতে যদি 100 জন থাকে, তার মধ্যে হয়তো 10 থেকে 12 জন বা 15 জন তারা হয়তো অ্যাব্রোড বা বাইরে যে পড়ালেখা করতে চায়। আবার এর মধ্যে অধিকাংশই ভারত বা পাকিস্তান, এই দুই দেশে গিয়ে লেখাপড়া করতে চায়। যে সমস্ত কান্ট্রিগুলাতে, দেশগুলাতে সে পড়ালেখা করতে গেলে তার সরকারি সনদের দরকার হবে, স্বীকৃতির দরকার হবে, সেখানে যেতে চাওয়ার পরিমাণ সংখ্যাটা খুবই কম, 1-2-3% সর্বোচ্চ, খুবই কম। কিন্তু আপনি দেখবেন অনলাইন প্রচারণার মধ্যে এটাকে এমন ভাবে প্রচার করা হয় যে এটাই হলো মূল ইস্যু। এটা মূল ইস্যু না। খুব ভালো করে বুঝতে হবে, আমাদের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন রয়েছে, এটা স্বীকৃতি দরকার, কিন্তু এই জন্য আমরা স্বীকৃতি চাচ্ছি না। আসলে আমরা স্বীকৃতি চাই একটা দেশ তার নৈতিকতা বজায় রাখুক, একটা দেশ যেটা বিবেচনা, বিবেকের পরিচয় দিক। আমরা এমন দেশে বসবাস করি না যে দেশটা বিবেক বিবর্জিত, আমরা এমন দেশে বসবাস করি না যার কোনো নৈতিকতা। আমরা এটা প্রমাণ চাই, এবং আমরা চাই যে নৈতিকতার জায়গা থেকে এই শিক্ষিত জনগোষ্ঠীর শিক্ষিত হওয়ার স্বীকৃতি দেওয়া হোক। এটা হলো আমাদের।